শুরু করছি পরিজান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ১৬। হারিকেনের জ্বলন্ত অগ্নিশিখা কাঁপছে। এমনি এমনি নয়, মৃদু বাতাস বইছে, যার ফলে অগ্নিশিখা দুলে চলছে। শায়েরের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পুরী। এখন তো শায়ের আবার ওকে অপমান করবে বৈঠকে আসার জন্য, যার জন্য এত রাতে এলো তাতেও কাজ হলো না। সেই শায়েরের মুখোমুখি হয়েই গেল। রাগে পড়ি তাই ফিরেও তাকালো না। সে চুপচাপ ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। দাঁড়ান। পা দুটো আপনা আপনি থেমে যায় পরীর। ঘোমটাটা আরো বড় করে টেনে ঘুরে দাঁড়ালো। শায়ের পরীর দিকে এগিয়ে এসে বলে, এত রাতে আপনি এখানে কেন এসেছেন? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব? হাসলো শায়ের, তবে শব্দ হলো না। জানতে চেয়েছি, কৈফিয়ত চাইনি। আপনার ইচ্ছে না হলে বলবেন না, তবে রাতের বেলা বৈঠকে আসবেন না। এখানে নতুন দুই পুরুষের আগমন ঘটেছে। তারা কেমন তা না জানা পর্যন্ত এখানে না আসাই ভালো। আমার সুরক্ষা আমি নিজে করতে জানি। পুরুষের শক্তির সামনে নারীর শক্তি যে নগণ্য। ছোটকন্যা। ছোটকন্যার নামটি শুনে পরী অবাক চোখে তাকায় শায়েরের দিকে। এটা কেমন নাম? শায়ের কমপক্ষে ৭-৮ বছরের বড় পরীর থেকে, সেক্ষেত্রে সে পরীকে নাম ধরেই ডাকতে পারে, কিন্তু তা শায়ের কখনোই করে না। আপাতত এসব না ভেবে পরী শায়েরের কথাই জবাব দিল, পরীক্ষা করতে চান তো পারেন। এই লাঠিয়াল পরীর সাথে পারেন কিনা। আমি মেয়েদের সাথে লড়াই করি না। মেয়েরা ফুলের মতো, তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য না। থমকালো পরী। হারিকেনের আলোয় ভালো করে তাকালো শায়েরের পানে। ছেলেটার চোখে সুরমা সবসময় থাকে, এতে ভীষণ মায়াবী লাগে শায়েরকে। মুখ দিয়ে যেমন সুন্দর কথা বের হয়, তেমনি চোখ দিয়েও মায়া ছড়ায়। পরী কেমন যেন ঘোরের মধ্যে পড়ে গেল। মাথা ঘুরে উঠল তার। আর কিছুক্ষণ থাকলে হয়তো সে জ্ঞান হারাবে। তবুও পরী শায়েরের এই কথাটারও জবাব দিল, ভালো কথা জানেন আপনি। তা বিয়ে করে নিলেই পারেন, দিনরাত বউকে সুন্দর সুন্দর কথা শোনাবেন। ওষ্ঠধরে সূক্ষ্ম হাসির রেশ দেখা দিল শায়েরের। সে শান্ত গলায় বলল, বউ তো আছেই, শুধু ৩ কবুল পড়ে ঘরে তোলা বাকি। কিন্তু এই গরিবের যে ঘর নেই, আছে মন, আর মন দেখে তো আর কেউ আমার কাছে আসবে না। রাগ থাকলেও শায়েরের কথাগুলো মুগ্ধ করছে পরীকে। ওর কথাতে শুধু মায়া নয়, ভালোবাসাও জড়ানো, যা শুধু পরী নয়, যে বা যারা শুনেছে তারাই মুগ্ধ হয়েছে শায়েরের প্রতি। পরী এবার কোনো কথা বলে না, চুপ করে তাকিয়ে রইল। আপনি নূপুর খুঁজতে এসেছেন, তাই না? কিন্তু আপনি তো এখানে আসেন না, তাহলে নূপুর পড়বে কেন? একটু ভেবে শায়ের আবার বলে উঠল, হবু বরের সাথে দেখা করতে এসেছেন নাকি? নওশাদের কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল পরীর। রাগে গজগজ করে বলল, বাজে কথা বলবেন না। আর ওটা কোথায় ঘুমিয়েছে, এখনই ওটাকে জ্যান্ত পুড়িয়ে মারব। বরকে মারলে আপনি যে বিধবা হবেন বিয়ের আগে। তাছাড়া এখনই গোবরে ফেলে যে অবস্থা করেছেন, বেচারা খুব তাড়াতাড়ি মরবে বোধহয়। শায়ের জানল কিভাবে এসব পরীর কল্পনা? একটু ভয়ও পেল পরী। শায়ের যদি সবাইকে বলে দেয়, তাহলে কি হবে? মালা তো পরীকে খুব মারবে। পরী নিজের ভয় লুকিয়ে বলে, ভুলে যাবেন না, সামান্য এক কর্মচারী আপনি। জমিদার কন্যার দিকে আঙুল তোলার সাহস হলো কিভাবে আপনার? শায়ের মাথা ঝুঁকে বলে, ক্ষমা করবেন ছোট কন্যা, আমার বড় ভুল হয়ে গেছে। কথাটা বলে পকেট থেকে একটা কলমের কৌটা বের করে এগিয়ে দিল সে। সকালে পরীর পা চিনতে খুব একটা অসুবিধে হয়নি তার। সেদিন রাতে পরী হোঁচট খাওয়া খাওয়া ও চোখ এড়ায়নি। পরী পা যে অনেকখানি ছড়ে গেছে সেদিকে পরীর খেয়াল নেই। পায়ে ব্যথা অনুভব করলেও পরী তাতে পাত্তা দেয় না। তবে শায়ের তা ঠিকই দেখেছে। তার কাছে মলমের কৌটা ছিল, তাই সে সেটা পরীকে দিল। আপনার পায়ে আঘাত পেয়েছেন, এটা লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে। পায়ের জ্বালা তো মেটানো যাবে, কিন্তু পরীর মনের জ্বালা কে মেটাবে? শায়ের যে ওকে অপমান করেছে, তা আবারও মনে পড়ে গেল। ওর কারণেই তো সে ব্যথা পেয়েছে। ব্যথা দিয়ে আবার মলম দেওয়া হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পরী চেপে ধরে শায়েরের হাত। এতে চমকে যায় শায়ের। হাতটা টেনে হারিকেনের কাচের গায়ে চেপে ধরে হাতের তালু। প্রচণ্ড গরম সে কাচ, আগুনের আঁচে যেন দ্বিতীয় অগ্নিশিখা। হাত পুড়ে যাচ্ছে শায়েরের, তবুও সে কিছু বলছে না, চোখ দুটো বন্ধ করে রেখেছে। পরী ছেড়ে দিল শায়েরের হাত, তারপর দাঁত চেপে বলল, মলমটা এখন আপনার কাজে লাগবে।
দ্রুত পদে পরি এগিয়ে গেল অন্দরের দরজার দিকে, কিন্তু শায়েরের বলা বাক্য সে থেমে গেল আবার। শায়ের বলেছে, সামান্য কর্মচারীকে তো ছুঁয়ে দিলেন ছোট কন্যা। পরি পেছনে ফিরে না তাকিয়ে জবাব দিল, এটা মধুরতার ছোঁয়া নয়, শাস্তির ছোঁয়া। দরজার খুলে পরি চলে যেতেই শায়ের নিজের পোড়া হাতের দিকে তাকালো। ইতিমধ্যেই কালচে হয়ে গেছে হাতটা। এই হাতে এখন ওর কাজ করা মুশকিল হবে। এই মেয়েটা প্রচণ্ড জেদি আর রাগী। রাগ নাকের ডগায় সবসময় থাকে। জমিদারকে না জানি কত কিছু পোহাতে হয়। মাঝে মাঝে আফতাবের প্রতি মায়া হয় শায়েরের। এমন জল্লাদ মেয়ে সে আর দুটো দেখেনি। নওশাদের কপালে যে আর কি কি আছে তা ভেবেই সে দীর্ঘশ্বাস ছাড়ল। হাতের তালুতে অপর হাত বুলাতে বুলাতে নিজের ঘরে চলে গেল। আজ ঘুম থেকে উঠে সাবধানের সহিত পা ফেলল নওশাদ। চারিদিক সতর্কতার সাথে চক্ষু বিচরণ করল। না, কোথাও গোবর নেই। খুশি মনে সে কলপারে চলে গেল। তবে অসাবধানতার বশে পা পিছলিয়ে পড়ে গেল। ফলে বাম পা মুচকে গেছে। ব্যথায় নীল হয়ে গেল ফর্সা চেহারা তার। ওঠার চেষ্টা করেও উঠতে পারল না। নওশাদের পা মুচকে গেছে শুনে অন্দরে সবাই এলো দেখতে। পরি আর আবেরজান এলো না। পরির তো নিষেধাজ্ঞা আছে, আর আবেরজান, ওনার শরীর ভালো না। কোথায় হবু জামাইয়ের সাথে জমিয়ে গল্প করবে, তাই তার মনটা ভীষণ খারাপ। এই শরীর নিয়ে সে পারে না বেশি হাঁটাচলা করতে। আর তার ঘরটাও দোতলায়, সিঁড়ি বেয়ে ওঠানামা কষ্টকর। তাই তিনি আসতে পারলেন না। নওশাদ ব্যথায় কাতরাচ্ছে। কবির চিন্তিত হয়ে বসে আছে। কবির, তুমি বরং ওকে শহরে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গ্রামে তো ভালো ডাক্তার নেই। আখিরের কথায় কবিরও সায় দিল, কারণ অবস্থা সুবিধার ঠেকছে না কবিরের কাছে। নওশাদ প্রথমে অমত পোষণ করলেও পরে রাজি হয়। কবির নওশাদকে নিয়ে বের হয়ে গেল। রূপালী আর মালা ঘাটে গিয়ে ওদের নৌকায় তুলে দিল। মালা আগে আগে চলে গেলেও পেটের ভারে আস্তে আস্তে হাঁটছিল রূপালী। আচমকা আখিরের সামনে পড়ল সে। আখির রূপালীকে ভালো করে দেখে বলে, আসার পর তো একবার দেখা করলি না, তা কি খবর তোর? ঘৃণায় চোখ সরিয়ে নিল রূপালী। এই মানুষটাকে সে মন প্রাণ দিয়ে ঘৃণা করে। শুধুই রূপালী নয়, সোনালি, মালা আর সবচেয়ে বেশি ঘৃণা করে পরি। রূপালী অন্যদিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে আমার রুচি নষ্ট করার ইচ্ছে ছিল না। কদিন পর বাচ্চার মা হবি, আর এখন এত তেজ কোথা থেকে আসে তোর? সম্পর্কে আমি তোর কাকা হই, ভুলে গেছিস? আমি ভুলিনি কিছুই, কিন্তু আপনি ভুলে গেছিলেন। আপনি আমাদের কাকা। তাই তো নিজের হিংস্র থাবা মেরেছিলেন সুযোগ বুঝে। সোনালি নরম ছিল আর আমিও কিছুটা দুর্বল ছিলাম, কিন্তু পরি ছিল না। তাই তো পরির হাতেই আপনার পতন ঘটেছিল। আপনার অবস্থা দেখে আমার হাসি পায়। এখন শুধু আপনার ওই নোংরা চোখ দুটো উপড়ে ফেলা বাকি। তোর সাহস তো কম না, আমাকে শাসাস, ভয় দেখাস আমাকে। সেদিনের পুচকে মেয়ে, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর বাপও কিছু বলবে না। পরীর কলিজায় হাত দেবেন, এত বড় কলিজা আপনার? ওই কলিজায় তলোয়ার চালাতে পড়ি হাত কাঁপবে না, সাবধান। আপনাকে কিন্তু পরী ছেড়ে দিবে না। রূপালী আর কথা বাড়ালো না, ধীর পায়ে চলে গেল। আখির ক্ষিপ্ত হয়ে তাকিয়ে রইল রূপালীর দিকে। এই মুহূর্তে তার খুন করার ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। তাই নিজের অদম্য ইচ্ছাকে মনের ভেতর কবর দিল। অন্দরে পা ফেলতেই ঘৃণার দুঃখে চোখের পানি ফেলে রূপালী। নিজের আপন কাকা যে ওদের উপর লালসার হাত বাড়াবে, তা রূপালী ঘুণাক্ষরেও টের পায়নি। সময়টা ছিল রূপালীর বালিকা বয়সের। আফতাব তখন সবে জেসমিনকে বিয়ে করেছে। বাবার প্রতি তখনও ক্ষোভ জন্মায়নি রূপালীর। সে তখন ওসব বোঝে না। আখিরকে রূপালী খুব ভালো জানে। কাকা কাকা বলে গলা জড়িয়ে ধরত দেখা হলেই। সেই সুযোগটায় কাজে লাগালো আখির। হিংস্র থাবা দিল ছোট্ট কোমল ফুলের উপর। কাকার আচরণ রূপালীকে অবাক করে দিয়েছে। কাঁদতে কাঁদতে সেদিন সোনালির কাছে সব বলেছিল। ছোট্ট রূপালীর মুখে আখিরের লালসার কথা শুনে কেঁদে ফেলেছিল সোনালি। তার নিজের সাথেও একই ঘটনা ঘটেছে। তারপর থেকে আখিরের ধারে কাছে ঘেঁষত না সে। আর এখন রূপালীর দিকে হাত বাড়িয়েছে শয়তানটা। সোনালি সেদিন অনেকক্ষণ আরশিতে নিজের প্রতিবিম্ব দেখছিল। কি আছে এই সৌন্দর্যে, যার কারণে আপন মানুষ পর্যন্ত ছাড় দেয় না? নিজের সুন্দর চেহারাকে একটা অভিশাপ মনে করে সে। তার সৌন্দর্যই পুরীদের আকর্ষণ করে।
তাকে কেউ ভালোবাসে না। কিন্তু কালো কেউ তো কেউ পছন্দ করে না, তাহলে কি কালো অভিশাপ? সোনালীর মনে হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়াই অপরাধ, কিন্তু আল্লাহ তো নারীদের স্থান সর্বোচ্চ করেছে, মায়ের পদতলে সন্তানের বেহেশত রেখেছে। তাহলে তো নারীর মূল্য অনেক, কারণ প্রতিটা নারী একদিন মা হবে। তবে দুনিয়ার পুরুষ কেন মেয়েদের লালসার শিকার বানায়? অনেক কেঁদেছিল সোনালী, বারবার প্রার্থনা করেছিল আল্লাহ যেন ওর রূপ ফিরিয়ে নেয়, দরকার নেই এই সৌন্দর্যের। কিন্তু যেদিন আখির পরীর দিকে নিজের থাবা দিল, সেদিনই ওর কাল হয়ে দাঁড়ালো। সেদিনের পর কয়েক বছর পার হয়ে যায়। পরী সবে 6 শেষ করে 7-এ পা দিয়েছে। সোনালী আর রূপালী সবসময় পরীকে আখিরের থেকে দূরে রাখত। ওরা চাইতো পরী যেন এই ঘটনার সম্মুখীন না হয়, কিন্তু ভাগ্যবশত সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে আখির। পরী দৌড়ে গিয়ে খুশি মনে কাকার কোলে চড়ে বসে। পরীর সুন্দর কোমল দেহে লালসার হাত বিচরণ করতে বড়ই ভালো লাগলো আখিরের, কিন্তু পরী কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছোট্ট পরী বুঝে গেল আখিরের উদ্দেশ্য, তবু সে চুপ করেই রইল। পরীর হাত টেনে আখির নিষিদ্ধ স্থানে হাত রাখতেই পরী মুখ খিচে ফেলে, রাগটা মাথায় চড়ে বসে। আখির দেখতে পায় না পরীর লাল আভা ছড়ানো মুখখানা। হাতে চাপ প্রয়োগ করে পরী। এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে হাতের চাপ আস্তে আস্তে বৃদ্ধি করে সে। আখির ঘাবড়ে যায় পরীর কাজে, ঠেলে সরিয়ে দিতে চায় পরীকে, কিন্তু তার শক্তি সে হারিয়েছে। পরী এত জোরে তাকে ধরেছে যে আখির নিজের শরীরের ভর ছেড়ে দিল। এখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু পরী তাকে ছাড়ছে না। সে পরীকে কিছু বলতেও পারছে না। প্রথম দিকে সে পরীকে চড়-থাপ্পড় মেরেছে, ধারালো নখ দাবিও দিয়েছে, কিন্তু লাভ হয়নি। এই মুহূর্তে পরী হিংস্র হয়ে গেছে, তাকে থামানো কষ্টকর। ওদিকে মুখ দিয়ে বুদবুদ বের করছে আখির। ঠিক তখনই ছুটে এলো পরীর দুবোন, টেনে ছাড়িয়ে আনলো আখিরের থেকে। আখির মাটিতে গড়াগড়ি করতে লাগলো, কিন্তু পরী থেমে রইল না। ছুটে গেল রন্ধনশালায়, বটি নিয়ে আবার দৌড় দিল। মেয়েকে এভাবে বটি নিয়ে ছুটে যেতে দেখে মালাও ছুটে গেল। সোনালী পরীকে টেনে ধরে আর রূপালী বটি কেড়ে নিল। পরীকে এখন না থামালে খুন করেই দেবে। পরীর চিৎকারে জুম্মানকে কোলে নিয়ে ছুটে এলো জেসমিন। উপস্থিত ঘটনা দেখে সেও ঘাবড়ে গেছে, কি হয়েছে জানতে চাইছে। পরী গলা ছেড়ে বলল, আমাকে ছেড়ে দাও আপা, যা বাচ্চাকে আমি আজ খুন করেই ছাড়বো। এর রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমি পরী শান্ত হব না। মালা পরীকে টেনে 2টা থাপ্পড় লাগালো, তারপর পরীকে নিয়ে ওর ঘরে আটকে রাখলো। জেসমিন খবর পাঠায় আফতাবের কাছে। আখিরের অবস্থা ভালো না, তাই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেদিন সোনালী রূপালী প্রথম মায়ের কাছে সব খুলে বলে। এর আগে আখিরের হুমকির সম্মুখীনে পড়ে কাউকেই তারা কিছু বলেনি, কিন্তু আজ বলে দিচ্ছে। 2 মেয়েকে বুকে চেপে ধরে মালা অশ্রুজলে ভাসায় বুক। সৌন্দর্য যে মালাকেও এই পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছিল। মা মেয়ের যেন এক লালসার প্রাণী, যে সবাই থাবা মারে। তবে সেদিনের পর নিজের পুরুষত্ব হারায় আখির। ডাক্তারের অনেক চেষ্টায় প্রাণ ফিরে পেলেও নিজের পুরুষত্ব ফিরে পায় না, যার কারণে আখির আজও পরীর উপর খেপা, আর পরীর মাথায় চাপা প্রতিশোধের আগুন এখনো আছে। প্রাণ চায় সে আখিরের। কিন্তু এই ঘটনার পর থেকে মালা পরীকে নিয়ে আরও সচেতন হয়। মালা বুঝে যায় পরী আখিরের থেকে প্রতিশোধ তুলবেই। প্রয়োজনে আফতাবের উপর আক্রমণ করতেও পিছুপা হবে না। বাপ মেয়ের লড়াই থামাতে পরীকে ঘরবন্দি করে রাখে সে। কিন্তু সোনালী চলে যাওয়ার পর আফতাব নিজেই সবাইকে অন্দরে বন্দি করে দেয়। কিন্তু এত বছর পরও প্রতিশোধের আগুন একটুও কমেনি পরীর। আখিরও পরীর প্রতি জন্মানো ক্ষোভ যত্ন করে পুষছে। কখন যে চাচা ভাতিজির যুদ্ধ শুরু হয় তা এখন কেউই বুঝতে পারবে না, কারণ দুজনই ঠান্ডা মাথার খিলাড়ি। দুপুরে খেতে বসে সায়ের পড়ল বিপদে। ডান হাতটাই পুড়িয়ে দিয়েছে পরী। এখন সে খাবে কিভাবে? সকালে 2টো রুটি খেয়েছিল বিধায় তেমন সমস্যা হয়নি, কিন্তু এখন তো ভাত মেখে খেতে হবে। সায়ের পারল না খেতে। মালা সায়েরকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো সায়ের, খাও না কেন? ইতস্তত করে সায়ের প্লেটে হাতে রাখতেই মালার চোখ পড়ল ওর হাতে। মৃদু চিৎকার দিয়ে মালা বলে উঠল, ও মা, হাতের এই অবস্থা হইল কেমনে? এখন খাবা কেমনে? সায়ের মাথা নিচু করে বলে, হারিকেনের সাথে লেগে পুড়ে গেছে।
একটু দেইখা কাম করবা না? আহারে কতখানি পুইরা গেছে। আহো আমি খাওয়াইয়া দেই। না বড় মা, আমি পারবো। কথা কইও না, তুমি তো আমার ছেলেরই মতো। আমার সোনালিও তো তোমার বয়সেই আসছিল। আমি খাওয়াইয়া দিতেছি। তো এই পর্বে একটা কথা বলতে চাই, নায়ক নিয়ে ডিপ্রেশন নিয়ে লাভ নেই। নায়ককে তা আমি বলে দিতে পারতাম, কিন্তু তাতে উপন্যাসের মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই চিন্তিত না হয়ে উপন্যাস সম্পর্কে 2 লাইন মন্তব্য করলে খুশি হব।